আমার আজকের ভিডিও গ্রন্থালাপ সিরিজের নির্বাচিত গ্রন্থ আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প। এটি অনুবাদ করেছেন রুকসানা কাজল। কাজল নিজে একজন কথা সাহিত্যিক, গল্প উপন্যাস লিখে থাকেন। বেশ কিছু গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার, তবে এটি তার প্রথম অনুবাদ গ্রন্থ এবং এই অনুবাদের পেছনের যে গল্প সেটি তিনি তার বইয়ের প্রথম ফ্ল্যাপে বর্ণনা করেছেন এভাবে যে পৃথিবী ছেয়ে গেছিল কোভিড-19 করাল গ্রাসে। কবরের কোল এবং চিতার আগুন কুলিয়ে উঠতে পারছিল না বলে মানুষ ভাসিয়ে দিচ্ছিল প্রিয় মানুষের মৃতদেহ। সাত আসমানের উপরে যিনি থাকেন সেই মহামহিমকে ঘন ঘন ডেকেছি। সেই থমথমে মৃত্যু ঘন সময়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে অনুবাদে হাত দেয়া। অনুবাদ করতে গিয়ে মনে হলো আফগান নারী লেখকদের গল্পগুলো অনুবাদ করি। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় বা যুগকে লক্ষ্য করে গল্প বাছাই করিনি। অনলাইন সার্চ করে যে গল্প পেয়েছি তাই অনুবাদ করেছি। চেয়েছি আমার মস্তিষ্ক জুড়ে যেন থাকে অনুবাদের দোতনা। সেখানে করোনার হুমকি, মৃত্যু ভয় কিছুই যেন গেড়ে বসতে না পারে। প্রতিটি গল্প আমি বারবার পড়েছি। প্রতিটি নারী চরিত্রের সঙ্গে নিজেকে এবং চেনা জানা নারীদের মিলিয়ে এক তুলনামূলক ভাবচিত্র তৈরি করেছি আমার মনে। ভৌগোলিক, সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক অর্থনীতি সহ নানাবিধ পার্থক্য থাকা সত্ত্বেও কোথায় গিয়ে যেন আমার নারী সত্তার সঙ্গে আফগান নারীদের মন, মনন, চিন্তা, শঙ্কা, আশঙ্কার মিল হয়ে যাচ্ছিল। আমি মজে যাচ্ছিলাম গল্পগুলোর ভেতর। ঘৃণা গল্পের নারীটির আত্মমর্যাদাবোধ, ৮ নম্বর কন্যা সন্তান গল্পটিতে ছেলে সন্তান পেয়াসী পরিবার, গল্প পাঠককে কাঁদিয়ে দেবে। এরকম কিছু গল্প রয়েছে। শেষ দুটি গল্প কিন্তু গল্প নয়, অথচ গল্প। বুলেট ইন আওয়ার কনভারসেশন এবং ওয়্যার দ্য রিভার পঞ্চশীর ফ্লোজ একেবারে তরুণ দুজন আফগান নারী লেখকদের লেখা। বুকে ধাক্কা মারে এমন দুটি লেখা বইয়ে সংযুক্ত করতে পেরে ভালো লাগছে। এই গল্পগুলোর লেখকরা প্রত্যেকেই বর্তমানে আফগানিস্তান থেকে প্রাণ ভয়ে নির্বাসিত। গল্পগুলো পাঠকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তো বইটি সম্পর্কে বলার আগে বরং এই বইটি যিনি রচয়িতা তার একটি ছোট্ট পরিচিতি আমরা পাঠ করে নিতে পারি। বইয়ের শেষে যেখানে দেয়া আছে তার পরিচিতি এবং একটি সুন্দর ছবিটিও আপনারা দেখে নিতে পারেন এই সুযোগে। রুকসানা কাজলের ছবি, আর তার সম্পর্কে লেখা হচ্ছে তার পরিচিতি যে রুকসানা কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তনী। পারিবারিক প্রবাহে লেখালেখি শুরু হলেও বিশ্বজগতের সংস্কৃতি এবং রাজনীতি বিষয়ক লেখা পড়তে বেশি আগ্রহী। দেশভাগ, মুক্তিযুদ্ধ, শ্রেণী সংগ্রাম সহ মানবিক মূল্যবোধ সম্পন্ন লেখা লিখতে এবং পড়তে ভালোবাসেন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের নাম উপন্যাস আহা জীবন, তোমার জন্য মেয়ে ও আলালদের আনন্দ ঘর। অনুগল্প রুকসানা কাজলের অনুগল্পের বই নামে একটি বই। গল্পগ্রন্থ জলের অক্ষর, করাল দুপুরের গল্পগুলি এবং কলকাতা থেকে প্রকাশিত নুন ফল গল্পগুলি। এই বইগুলো রকমারি, বইফিরি ইত্যাদিতে পাওয়া যাচ্ছে। রুকসানা তোমার জন্য মেয়ে গল্পটি কিশোরের চোখে মুক্তিযুদ্ধ নামে পুনর্মুদ্রিত হয়েছে। রুকসানা কাজল কবিতা ক্লাবের শ্রেষ্ঠ কলমকারের পুরস্কার সহ কলকাতার সংগঠন 2018 সালে কলকাতারই আরেকটি সংগ্রহ যুগসাগ্নিক পত্রিকার শ্রেষ্ঠ গল্পকার। 2021 সালে তার পেশোয়ার এক্সপ্রেস ছুটছে বর্ধিত বগি গল্পের জন্য শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার কলকাতা এবং 2002 সালে অনুপ্রাণন প্রকাশনী ঢাকা থেকে গল্পকারের পুরস্কার অর্জন করে। দুই বাংলা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত গল্প, মুক্তগদ্য, প্রবন্ধ, নিবন্ধ লিখছেন। সংবাদ প্রতিদিনের শুক্রবারে সাহিত্য পাতায় বায়োস্কোপ নামে একটি উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। অধ্যাপনার সঙ্গে যুক্ত রুকসানা কাজল ঢাকাবাসী। তো এই হলো রুকসানার পরিচয়। আর গ্রন্থে
যে গল্পগুলো অনুদিত হয়েছে, আহ, মোট 13টি গল্প। তবে লেখকের সংখ্যা 11 জন। দুজন লেখক, রোয়া খোরশেদের 2টি গল্প এবং মরিয়ম মাহবুবের 2টি করে গল্প ছাপা হয়েছে। গল্পগুলো নাম এবং লেখকদের নাম আমি পড়ে যাচ্ছি। ঘৃণা, পারভিন ফয়েজ জাদাহ মালাল। খুরশিদ খানম, রাইজ অ্যান্ড শাইন, বতুল হায়দারি। একজন ধনী নারী এবং তার পরিচারিকার গল্প, মরিয়ম মাহবুব। বিড়ালের মানুষ হয়ে ওঠা, স্পোজ বাই জারিয়াব। তার বিশ্বস্ত 2টি চোখ, আবারও রোয়া খোরশেদ। এসিটা চালু করুন প্লিজ, মরিয়ম মাহবুব। ওয়ালসের নাচিয়ে রাজকুমারী, তবজিয়ে রাহগুজার বারলাশ। আই ডোনিয়া ঘোবর, 8 নম্বর কন্যা, ফ্রেশতা ঘানি। সাকিনা চুড়ি, জোহরা সৈয়দ। আমরা কত খারাপ ছিলাম, রোয়া খুরশিদ। বুলেট ইন আওয়ার কনভারসেশন, আলিয়ে আতাহি। যেখানে বয়ে চলেছে নদী পঞ্চশীর, মোনাজা ইফতিকার। তো এর মধ্যে আমি একটি গল্প থেকে কিছু পড়ে শোনাতে চাই। তার মধ্যে একটি হচ্ছে তার বিশ্বস্ত 2টি চোখ, রোয়া খুরশেদের লেখা গল্প। এটি শেষটুকু এরকম: উফ, নিজেই সুঁইয়ের খোঁচা খেয়ে আনারগুল কেঁদে উঠল। এই যন্ত্রণাত্মক খোঁচা ওকে বাস্তবে ফিরিয়ে আনে। অন্ধকার কুড়িতে বসে ও হানুমগুলের সবুজ জামা সেলাই করছে, যে জামাটিতে এখন কয়েক ফোঁটা রক্ত লেগে আছে। ওর মুখ ভেসে গেছে অশ্রু এবং ঘামে, আর ওর চোখ ব্যথা করছিল। বহুদিন হয় ও কাঁদেনি। বালিশের নিচ থেকে ওর আম্মার আয়নাটি টেনে বের করে আনে। অনেক বছর পর ও নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখতে থাকলো। ওর মুখখানিতে ছিল ক্লান্তি এবং তাতে কোনো সংগ্রামের ছাপ ছিল না। অনেকটা অভিব্যক্তিহীন লাগছিল। ওর চোখ ধারণ করে রেখেছিল সারা জীবনের সমস্ত যন্ত্রণা এবং অবিচারকে। ও বুঝতে পারছিল মধ্যরাতের মতো গহন অন্ধকারে ছেয়ে থাকা ওর কালো চোখটিতে ঠান্ডা ছাইয়ের মতো রং ধরেছে, আর সমুদ্র নীল চোখটি বৃষ্টিময় আকাশের মতো ধূসর এবং নিস্তেজ দেখাচ্ছে। সেই রাতে সেখানে বসে ওর চোখের দিকে ঘন্টার পর ঘন্টা স্থিরভাবে তাকিয়ে দেখছিল। যতবার ও চোখের দিকে তাকাচ্ছিল, ওর ঘৃণা ততই বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যথেষ্ট হয়েছে বলে প্রবল জোরে যন্ত্রণাত্মক কান্নার সঙ্গে ও আয়নাটিকে দেওয়ালের দিকে ছুঁড়ে মেরেছিল এবং চিরতরে দুঃখের অবসান ঘটাতে ওর চোখ বন্ধ করে ফেলেছিল। এইটুকু পাঠই বোঝা যাচ্ছে যে এই গল্পগুলোতে আফগান নারীদের যে সারা জীবনের বঞ্চনা, যন্ত্রণা, যে মৌলবাদী রক্ষণশীল প্রায় মধ্যযুগীয় সরকারের শাসনে বাস করতে গিয়ে তাদের যে নানা তিক্ত এবং নির্মম সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, তারই বহিঃপ্রকাশ এই গল্পগুলোতে। এবং এর ভিতর দিয়ে একদিকে যেমন আমরা তাদের মনোযোগীদের পরিচয় পাই লেখিকাদের, একই সঙ্গে আফগান সমাজের যে বাস্তবতা, রূঢ় বাস্তবতা, তারও ছবি পরিষ্কারভাবে উঠে আসে আমাদের সামনে। আরেকটি গল্প আমরা পড়তে পারি, গল্পের অংশবিশেষ। এটি আমরা মরিয়ম মাহবুব, যার একজন গল্পকার, যার 2টি গল্প ছাপা হয়েছে, তার একটি গল্প। তার নামটি বেশ ভালো লাগছে, এসিটা চালু করুন প্লিজ। তার শুরুর অংশটুকু পড়ি: জনাব, এসিটা চালু করে দেন প্লিজ। এই কথাটি জোরে সোরে বললে আশপাশের সবাই ওকে বকা দেবে, নইলে ওকে নিয়ে সবাই মজা করবে এই বলে, এবছর এই সময় আবহাওয়া কত ঠান্ডা। ভাগ্যিস গাড়ির ভেতর টান টান জায়গা ছিল, তাই তারা একে অন্যের কাছাকাছি বসতে পেরেছে। যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় ট্রাফিকের অবস্থা আরও খারাপ হচ্ছিল। ওর ঘাম বেড়ে যাচ্ছে আর ঘাড়ের পেছন থেকে সারা শরীরে গরম ছড়িয়ে পড়ছে। ঠিক এই সময় ইট ভর্তি একটি বড় ট্রাক ওদের গাড়ির পাশে এসে থামতেই ওর শরীর ভয়ে কুঁচকে যায়। ট্রাকটি যদি গ্যাস এবং পেট্রোলে পূর্ণ থাকে, গাড়ির ছাদে লাগানো আংটাটি সজোরে চেপে ধরে ওর পাশে বসে লোকটার দিকে নিরস মুখে তাকায়, যাতে ওর ভয়, রাগ আর কষ্টকে দূর করতে পারে। কেউ ওর সঙ্গে ঝগড়া বা এমন কিছু করে না। ও ভং দেখায় যেন আশপাশের দোকান এবং গাড়িগুলিকে দেখছে ও
অতিরিক্ত গরমে ও শরীরে লাগানো সুগন্ধ গাড়ির ধোঁয়া, পেট্রোল আর ধুলোর গন্ধের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এই ভিড় থেকে রেহাই নেই। ও যখন বাম দিকের জানলা দিয়ে বাইরে তাকায়, দেখে সেখানে লোকজন ভর্তি একটি ট্রেলার। ও ডান দিকে একজন লোক, তারপরে আরও একজন বসেছে। জানলা যখন পেছনে তাকায়, দেখে যানবাহনগুলোকে লোকে লোকারণ্য, এবং সেগুলো একের পর এক ধীরে ধীরে চলছে। চাল আর তেল ভর্তি মুদির দোকানের সামনের জায়গাটুকু হলুদ, লাল আপেল, ডালিম এবং কমলার ক্রেট দিয়ে ঘেরা। এগুলোর রং যেন বেশি গরম ছড়িয়ে দিচ্ছে। একটি রেস্তোরাঁ থেকে কাবাবের ধোঁয়া ধীরে ধীরে উপরের দিকে উঠে ছড়িয়ে পড়ছে। ওপরে ফ্লোরে একটি ক্যাফে থাকলেও ধোঁয়ার নাম নিশানায় তা কালো হয়ে গেছে। তো এইসব দুটি উদ্ধৃতি থেকে আমরা রুকসানার অনুবাদের দক্ষতা টের পাই। বেশ একেবারে সাবলীল, এবং পড়ে মনে হচ্ছে না যেন এগুলো অনুবাদ। তিনি যেহেতু নিজেই একজন কথা সাহিত্যিক, দক্ষ কথা সাহিত্যিক, সেহেতু অনুবাদের মধ্যেও তার সেই গল্প বলার যে নৈপুণ্য, কুশলতা, তার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং তার যে গল্প নির্বাচন, সেগুলোকেও বলতে হয় বেশ সুচিন্তিত, কারণ এর ভিতর দিয়ে লেখিকাদের শক্তিমত্তার পাশাপাশি আমরা একটি দেশের ভূগোল, রাজনীতি, ইতিহাস, সমাজ ব্যবস্থার একেবারে খুবই একটি বিশ্বস্ত প্রতিচিত্র দেখতে পাচ্ছি। যেমন আরেকটি গল্প, ওয়ার্ল্ডসের নাচিয়ে রাজকুমারী। ওয়ার্ল্ডসের লেখা হয়েছে, বাট ওয়ার্ল্ডস নাচ, যেটা ওয়ার্ল্ডসের নাচিয়ে রাজকুমারী। ফেবজিয়ে রাহগুজার বারলাশ, তার শুরুটিও পড়িনি, আমার হাতে কয়েক মিনিট সময় রয়েছে। একটি নির্মল উজ্জ্বল নতুন সকালের সূচনা হলো এই লকবাড়িতে। নাহিদের ঘুম ভেঙে গেল। 100 রকমের বিভিন্ন জাতির প্রায় 1000 রকমের কথাবার্তা হইচই শোনা যাচ্ছিল। এরা সবাই নিচতলার কাঠের হলরুম এসেছিল। সকালের নাস্তা নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল। এখানে প্রতিটি দিন এভাবে শুরু হয়। কর্কশ, ভাঙা এবং চিকন কণ্ঠের মিসেস এলির দায়িত্বে ছিল শরণার্থীদের ভেতর খাবার বিতরণ করার। এবার তিনিও বাচ্চাদের ক্রুদ্ধ চিৎকার এবং থালা বাসন ডেকচির খ্যানখ্যানে শব্দের এই ঝামেলায় যুক্ত হয়ে গেছেন। লকবাড়ির প্রতিটি বাসিন্দাকে সকাল 7টা থেকে 9টা, এই 2 ঘন্টার মধ্যে এখানেই বসে তাদের নাস্তা খেয়ে নিতে হয়। অবশ্য যদি কোনো সঙ্গত কারণ থাকে, তবে তারা তাদের নাস্তার রুমে নিয়ে যেতে পারে এবং সেখানে অন্তত কিছুটা শান্ত পরিবেশে খেতে পারে। তবে কিনা এই নিয়মের সুবিধা কেবলমাত্র বয়স্ক এবং যাদের নিতান্ত ছোট বাচ্চা আছে তাদের জন্য করা হয়েছে। নাহি তার জীর্ণ অবচল বিছানা ছেড়ে উঠল ও ভেবে দেখলো, এখন পর্যন্ত প্রতি রাত্রে এই বিছানায় কত লোক যে থেকে গেছে সেটি মাত্র ঈশ্বরই জানেন। গদির স্প্রিংগুলো সবসময় করা, ক্যাঁচর ম্যাচর শব্দ অসহ্য লাগেও। প্রতি রাতে প্রতিবার যখন এক পাশ থেকে ও অন্য পাশ ফেরে, এগুলো ভয়ঙ্কর শব্দ ওকে বিরক্ত করে তোলে, আর ক্ষয়ে যাওয়া স্প্রিংয়ের তীক্ষ্ণ ধারালো কোনাগুলোর পিঠে এবং পাশে আঘাত করে। ও অবশ্য কঠিনভাবে চেষ্টা করত বিছানায় ঘন ঘন পাশ ফেরা বন্ধ করতে, বারবার নাড়াচাড়া না করতে। এমনকি ঘুম না আসা পর্যন্ত পালকের মতো হালকাভাবে নিজের অবস্থান বদলে নেয়। তো এটি একটি গল্প। আর আরেকটি গল্প থেকেও আমরা তার শেষটুকু পড়ে শোনাতে পারি। এটি হচ্ছে মুনাজ্জা ইফতিকারের, যেখানে বয়ে চলেছে নদী পঞ্চস্বর। তো এর শেষটুকু পড়েই আমি আজকে আমার এই উপস্থাপনার রীতি টানছি। হ্যাঁ, এই গল্পের শেষটি এরকম। মুনাজ্জা, এই কবরটা দেখো, এটা আমাদের প্রপিতামহের কবর। যাক, শেষ পর্যন্ত তারা একটি পাথরের সমাধি বানিয়ে দিয়েছে। যুদ্ধ এবং দখলদারিত্ব অব্যাহতভাবে চলছে বলে আরও শহীদের সংখ্যা বেড়ে যাবে। পঞ্চশীর, খুরশিদের মায়ের বাড়ি এবং আমার দাদার বিস্তৃত পাহাড়ি জমি, ফলের গাছ এবং ঝর্ণাধারাগুলো সম্প্রতি তালেবানদের দখলে চলে গেছে। প্রজন্ম ধরে আমাদের উপর সহিংস উৎপীড়ন চলমান রয়েছে। এই হচ্ছে আমাদের অতীত এবং আমাদের বর্তমান এবং আমাদের প্রত্যাশিত ভবিষ্যতের পূর্বাভাস। তো এই গল্পের ভেতর দিয়ে, গল্পসমূহের ভেতর দিয়ে আমরা আসলেই এরকম আফগানিস্তানের অতীত, বর্তমান, ভবিষ্যতের একটি
ঘনিষ্ঠ চিত্রের মুখোমুখি হই, যা আমাদের মধ্যে এক ধরনের সংহতিবোধ নির্মাণ করে আফগান নারীদের প্রতি। তাদের একদিকে তাদের বিড়ম্বনা প্রাত্যহিক, অন্যদিকে তাদের মুক্তির নিরন্তর লড়াই, সব কিছুর সঙ্গেই আমরা একাত্মবোধ করি এবং আমরা আফগান সাহিত্যের, কথা সাহিত্যে বিশেষ করে নারীদের কথা সাহিত্যের একটি ঘনিষ্ঠ পরিচয় পেয়ে সত্যি আপ্লুত এবং অভিভূত হই। আমাদের সেই অনুভূতির স্বাদ দেওয়ার জন্য আমরা এই গ্রন্থের রচয়িতা এবং অনুবাদক রুকসানা কাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং একই সঙ্গে অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে।